যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বজোড়া, আর তার ইঞ্জিনিয়ারিং বিভাগ যে কত কৃতি প্রযুক্তিবিদ উপহার দিয়েছে দেশকে বলার নয়। ৯০-এর দশকে যখন নানা দেশে ইঞ্জিনিয়ারের চাহিদা তুঙ্গে, তখন এই প্রথম সারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোলে তার কদর হতো অনেক। আজও যে ঐতিহ্য অব্যাহত। পাওয়ার ইন বেঙ্গল, বাংলার শিল্পের নবজাগরণ। আমরা বাংলা, বাঙালি শিল্প এবং নবজাগরণ বিষয়ে কথা বলেছি। বিভিন্ন আঙ্গিকে আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এবার যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো নির্মাণ। স্বপ্নের নির্মাণ বা নির্মাণের স্বপ্ন, এমনই এক কাণ্ডারির গল্প বলবো আজ, যিনি শুধুমাত্র নিজে উচ্চতার শিখরে পৌঁছননি, পাশাপাশি একইভাবে যুবক যুবতীদের তুলে ধরছেন সেই শিখরে। স্বপ্নের উড়ানে ভর করে দেখাচ্ছেন সাফল্যের উচ্চতা। চলুন তেমনই এক বিশেষ মানুষের সাথে আজকে আলাপ করিয়ে দিই, এবং শুধু আলাপ পর্ব নয় বা তার কাহিনী নয়, আমরা কিন্তু কর্মসংস্থানের যে সুযোগ সেই বিষয়েও কথা বলবো। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি যাকে, তিনি কিন্তু শুধুমাত্র একজন আর্কিটেক্ট নন, তিনি একজন উদ্যোগপতিও বটে, এবং তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন পূরণ করেন এবং স্বপ্ন পূরণ করতে সাহায্য করেন। আলাপ করিয়ে দেব এবং স্বাগত জানাবো মিস্টার দীপঙ্কর দাস, কো ফাউন্ডার অ্যান্ড পার্টনার অ্যাট হাভেন কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড। নমস্কার দাদা, ওঙ্কার বাংলায় স্বাগত জানাচ্ছি, পাওয়ার ইন বেঙ্গলের স্বাগত জানাচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু, আজকে উন্নতির এই উচ্চতার সাফল্যের শিখরে জার্নিটা শুনবো এবং দর্শকদের শোনাবো। ঠিক, যেটা প্রথমে বলতে চাই, আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে 94 পাস আউট। তো আমরা ঠিক করেছিলাম চারজনে মিলে, আমি শ্রী দীপঙ্কর দাস, সুবীর সাহা, নবেন্দু সরকার এবং পলাশ মৈত্র, এই চারজন মিলে ঠিক করলাম, চার বাঙালি মিলে ঠিক করলাম যে নতুন কিছু করতে হবে, মানে আমরা নিজেদের জন্য করব এবং সবার জন্য করব। তো এই সবার জন্য করার মানসিকতা থেকে আমরা ঠিক করলাম যে আমাদের একটা ফার্ম খুলতে হবে, অফিস খুলতে হবে। যে অফিসে আমরা স্বপ্ন দেখেছিলাম যে সেখানে আমরা অনেক বাঙালিদেরকে নিয়ে আসবো, যারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। সেই স্বপ্ন দেখা শুরু 1995 সালে আমরা অফিস খুললাম পোদ্দারনগরে, 80 থেকে 90 স্কোয়ার ফিট একটা ছোট্ট একটা এক কামরার ঘর উইথ একটা টয়লেট। টোটাল ওই সময় ভাড়া ছিল হচ্ছে 1500 টাকা। সেই থেকে আমাদের জার্নি শুরু, এবং সেই জায়গা থেকে আমরা আজকে এই 2026 সালে 31 বছরে জানি না কতই করতে পেরেছি, কিন্তু অনেক বাঙালিদের সাথে আমরা কাজ করছি, অনেক ইয়াং গ্রুপদের সাথে কাজ করছি, একটা যুব সমাজদের সাথে কাজ করছি। তারা আমাদের সাথে আছে, দীর্ঘ 20 বছর 22 বছর ধরে আছে, এখনও অনেক ছেলেমেয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো এইভাবে আমাদের জার্নিটা আমরা শুরু করেছিলাম। তারপর আমি কিছু এক্সাম্পল দিই, যে যখন আমাদের মনে আছে প্রথম যখন আমরা আমাদের এই অফিসটাকে আমি দোকান বলতাম, আমরা সবাই যে চল একটু দোকানে গিয়ে বসি। তখন যাদবপুর থেকে সদ্য পাশ করেছি, তখন আমাদের স্টুডেন্টের গন্ধটা তখনও গায়ে আছে, হোস্টেল থেকে বেরিয়েছি। তো তখন অফিস থেকে তখন এসে জাস্ট ওই আড্ডা মারছি, আবার অফিসে যাচ্ছি। তো এই করতে করতে একদিন খবর এলো যে ওই সময় ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে আপগ্রেডেশন হসপিটালস হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো সেখানে 701 কোটি টাকার মতো ওরা লোন পেয়েছিল। তখন আমার ডাক পড়লো যে আর্কিটেক্ট লাগবে। কেন না, তখন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ের জন্যে হসপিটালগুলো একটা প্ল্যান দরকার, সে প্ল্যানগুলো তখন নেই। তো ওরা করেছিল কি, যে প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, রুরাল হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, তো এই সেকেন্ডারি লেভেল হসপিটালগুলোকে তারা করেছিল যে আপগ্রেডেশন করবো, সেখানে বেড বাড়াবো, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে গেলে ওটি, লেবার বা আদার্স যে কোনো ইনপেশেন্ট যে ডিপার্টমেন্ট, আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, তো সেগুলো সমস্ত কিছু প্ল্যানিং করা। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম হসপিটাল শুরু হয়েছিল বাঙুর হসপিটাল আর হচ্ছে বাঘাযতীন হসপিটাল থেকে। এবং তখন আমরা চারজন, আমাদের অফিসে চারজনই, আমরাই মালিক, আমরাই স্টাফ, আমরাই সব কিছু তখন। তো আমরা মনে আছে সঙ্গে সঙ্গে আমরা গেলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, তাদের কথা বললাম যারা নাইটে পড়ে। তো ওরা যারা নাইটে পড়ে, সিভিল পড়ে, 5 বছরের কোর্স, তো তাদের হচ্ছে যে ওই প্রত্যেকটা অফিসের যুক্ত, তাদের নিজস্ব অফিস আছে। তো ওরা বললো আমরা সার্ভে করে দেবো, কোনো অসুবিধা। সেই শুরু করলাম, আমার মনে আছে আমরা রেকর্ড টাইমে কাজটা শুরু করেছিলাম। তখন হচ্ছে পিডাব্লিউডিতে ষষ্ঠীর দিনও চেক দেওয়া হতো, মানে এমনকি রাত 12টা পর্যন্ত।
সেদিন মুষলধারে বৃষ্টি, আমার মনে আছে সেই ওই সময়টাতে 95-96-এ যখন আমাদের প্রথম আমাদের কনসালটেন্সি চেকটা পাই, রাত্রি 9টার সময় পৌঁছালাম, প্রচণ্ড বৃষ্টি, তখন গাড়িটাই ছিল না, ওই ট্যাক্সি করে গেছি, আর তাও কিছুটা হেঁটে গেছি, প্যান ফ্যান গুটিয়ে গেছি। তো চেক আমরা পেলাম, মনে আছে তখন হাভেনের নামে যে চেকটা প্রথম ইস্যু হয়েছিল সেটা তখন ছিল হচ্ছে 55,000, 95-এ ওই সময় তখন। তো তো সেইটা আমাদের একটা পরম প্রাপ্তি। সারা ইন্ডিয়াতে আমরা কাজ করেছি, টোটাল 200খানা হসপিটালের ওপর আমরা ডিজাইন অলরেডি করে ফেলেছি, মেডিকেল কলেজ অনেক জায়গাতে করেছি। বর্তমানে আর্কিটেক্ট যারা, ইঞ্জিনিয়ার যারা, তাদের তরফ থেকে একটা অভিযোগ উঠে আসে যে চাকরির বাজার ক্রমশ খারাপ হচ্ছে, আপনি কি বলবেন? চাকরির বাজার ক্রমশ খারাপ হচ্ছে, কথাটা আমি পুরো অংশে সমর্থন করছি না একটা কারণে, যে আমি যখন কোনো ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাই, সেখানে যখন 3rd ইয়ার 4th ইয়ার ফাইনাল ইয়ার, যখন যেহেতু আর্কিটেকচার 5 বছরের কোর্স, তো ফাইনাল থিসিসের সময় বা 3rd ইয়ার সেকেন্ড, তাদেরকে আমি সবাইকে একটাই কথা বলি, তুমি তোমার নিজের সাবজেক্টকে ভালোবাসো। সেটা আর্কিটেকচার হতে পারে, সিভিল হতে পারে, বাংলা সাহিত্য হতে পারে, উর্দু হতে পারে, যে কোনো সাহিত্য। তুমি 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 প্যাশন দিয়ে না বাসলে, তুমি যে সাবজেক্টটাকে না ভালোবাসো, তুমি কিন্তু জীবনে সাইন করতে পারবে না। যোগ্য লোকের চাকরি থাকবে, এমন এরকমও আসছে যে এক সময় যে অফিসগুলো থাকবে ফিউচারে, সেখানে কোনো লোক থাকবে না, পুরোটাই এআই দ্বারা পরিচালিত হবে। সুতরাং আমি এখনও মনে করি যে যতই রোবোটিক সার্জারি হোক, রোবটটাকে অপারেট করছে কিন্তু ডাক্তার, যেটা থামছে যেখানে, তার মানে মস্তিষ্ক মানুষের, সে পরিচালিত করছে রোবটকে, রোবট কিন্তু ওকে পরিচালিত করছে না। যোগ্যতার কথা তো হয়ে গেল, এবার কথা হবে কর্মসংস্থানের। তো চলুন সেই প্রশ্নে চলে আসি। জিজ্ঞাসা করব যে যদি হাভেন কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের কথায় আসা যায়, সেক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনি কি ধরনের যোগ্যতা বিচার করেন বা প্রেফার করেন, আর সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এমপ্লয়মেন্টের সুযোগটা কতটা আপনার কোম্পানি? আচ্ছা, প্রথমত বলে রাখি যে আমাদের কোম্পানি বিভিন্ন ইউনিভার্সিটি প্লেসমেন্ট সেলে আমাদের নথিভুক্ত করা আছে। তো আমাদের মেনলি লাগে হচ্ছে যে, যেহেতু আমরা যে ডোমেনে কাজ করি, আর্কিটেক্ট লাগে, সিভিল ইঞ্জিনিয়ার লাগে, ড্রাফটসম্যান লাগে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। তো এই টেকনিক্যাল যাদের লাগে তাদের আমরা যখন কোনো ইন্টারভিউ নিই, তো আমরা বেসিক্যালি বেসিক কোশ্চেন কিছু করি। যে বেসিক কোশ্চেনগুলো করি এই কারণে, তার বেস কতটা শক্তিশালী বেস। আমরা তো পড়াশোনা করে এসেছি। একটা দিকে হচ্ছে টিম লিডারশিপ, মানে ওর মধ্যে আমি দেখলাম যে বেস কিচ্ছু নেই, টিম লিডারশিপও নেই, তাহলে ওকে আমি এক্ষুনি নিয়ে আমাকে শেখানোর মানে হচ্ছে যে আমাকে অনেকটা সময় দিতে হবে। কিন্তু যদি দেখি ছেলেটার মধ্যে অনেস্টি আছে, ছেলেটা একটা জোশ আছে, তাকে হয়তো ডিপার্টমেন্ট থেকে হয়তো শেখেনি, যে কোনো কারণে হোক না কেন, সে ইন্টারেস্ট পায়নি বা কিছু পায়নি। তো এখন আমার কোম্পানিকে দেখতে গেলে, তো এখন যদি দেখি যে, তখন ওকে বললাম তোমাকে আমি 3 মাসের জন্য দেখছি, পারি কিনা দেখি, বা তোমাকে চেষ্টা করতে হবে। এবং আমাদের যেটা হচ্ছে যে আদার্স জায়গাতে আমাদের প্রচুর স্কোপ থাকে, আমাদের ট্রেনিংগুলো হয়, যেটা বিভিন্ন আর্কিটেকচারের যে 6 মাসের ট্রেনিং হয়, তাতে আমাদের একটা টোকেন, একটা টাকা দেওয়া হয়। চাকরি বা ব্যবসা তো সবাই করে, পরিশ্রম, সততা, নিষ্ঠার কথাও সবাই বলে, কিন্তু কজন জানে সাফল্যের আসল চাবিকাঠি কোথায় লুকিয়ে? কজন পারে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বলতে, আমি পারবই? আপনার অফিসে যে এমপ্লয়িজরা যারা রয়েছেন, তাদের জন্য আপনি জিমের ফেসিলিটি রাখেন, তারা বই পড়তে চাইলে বই পড়ার ক্ষেত্রটা রাখেন। এরকম খানিকটা হয়তো আমরা গুগলের অফিসে দেখে থাকি যে অনেক ফেসিলিটি থাকে, একটা স্বাভাবিক স্বচ্ছন্দভাবে কাজ করতে পারে। তো এই যে এই ভাবনাটা কি কোথাও গিয়ে এই স্বাধীন চেতা মানসিকতা থেকেই এসছে? অবশ্যই, তার কারণটা হচ্ছে যে দেখবেন, যে কোনো আপনার একটা মানুষের চারিত্রিক গঠন তৈরি হয় একটা বাড়ি থেকে আসে, তার রুট বলি, বা সেটা হচ্ছে আমাদের বাবা মা, পারিপার্শ্বিক পরিস্থিতি। তো এখন হচ্ছে যে একটা মানুষকে আমি মনে করি যে কাজে তখনই হবে, তাকে সুস্থ থাকতে হবে, মানসিক, শারীরিক, এবং একটার সাথে একটা রিলেটেড। যেটা আমরা বলি, যেহেতু আমি হসপিটালে কাজ করতে করতে অনেক ডাক্তারদের সাথেও কথা বলি, তো আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনার মন যখন খুব ভালো থাকবে, তখন সেরোটোনিন বলে একটা হরমোন বেরোয়, আরও কিছু হরমোন বেরোয়, গুড হরমোন। প্রত্যেকটা হিউম্যান বডিতে একটা গুড ব্যাড আছে, গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল। তো একটা মানুষের মধ্যে দেখবেন ভালো মানুষ, খারাপ মানুষ আছে, মানুষের ভালো মানুষটা খারাপ মানুষের মানে তো ওপর একটা চেপে দিচ্ছে, আবার সেইটা আপনাকে বার করতে হবে। তার জন্যে কাউন্সিলিং করতে হবে, এবং সেলফ কাউন্সিলিংটা আমি এখন নিজে করি।
যে একটা লোক আমি গেলাম, সে আমার উপর রেগে গেল, আগে আমি রেগে যেতাম, তারপর বললাম যে ও রাগলো কেন, তা ওনার রাগার পিছনে কোনো একটা কারণ আছে, হয়তো পারিবারিক হতে পারে, তার হয়তো বাড়িতে অসুস্থ হতে পারে, ডিফারেন্ট কারণ হতে পারে। তো আমার কথা যেটা আমি বোঝালাম, আমার খারাপ মনকে ভালো মন দিয়ে বোঝালাম, না এখন তুমি চুপ থাকো, তুমি বোঝো, দরকার পড়লে আলাদা করে কথা বলতে পারো, না বলতে পারো, তবে যখন ও রেগে যাচ্ছে, আমি যখন রাখছি না, অ্যাজ এ হিউম্যান বিং, ওর তখন মনে হবে পরবর্তীকে তার উনি তো রাখলেন, উনি রিয়াক্ট করলেন না, উনি কিন্তু চেঞ্জ হবেন। এটা আমি শিখেছি, মানে আমি আমার প্র্যাকটিক্যাল ইয়ের মধ্যে দিয়ে শিখেছি, কাজের মধ্যে দিয়ে শিখেছি। তো আমি এই জার্নিটাই বলছি যে এই যে কেন শরীরের সাথে মন, এবার আমি দেখলাম যে শারীরচর্চাটা যেটা দরকার, আমার শরীরচর্চা যেটা বলি, যে সেখানে হচ্ছে যে একটা মিনিমাম একটা কার্ডিও কেয়ারের জন্য ধরুন একটা ট্রেডমিল থাকলো, বা একটা স্ট্রেচ আপের জন্য থাকলো, তারপরে 8 পয়েন্ট স্টেশন যেগুলো থাকে, মিনিমাম যে জায়গাগুলো থাকতে একটা মানুষের বডি ফিট থাকে। আর হাঁটা তো সব ডাক্তাররা তো বলছি, একটা হচ্ছে যে আমি ট্রেডমিলে হাঁটছি, আর বাইরেও আমি রাস্তার মধ্যে হাঁটছি, বা আমি আর প্রত্যেককে বলি যে জুতোগুলো তো আমরা ইউজ করবো, জুতো ইজ ভেরি ইম্পর্টেন্ট, শুজ, যে ওটা আমাদের দেখে শুনেই আমাদের পরামর্শ নিয়ে সেগুলো করা হয়, এবং সেগুলো হচ্ছে যে আমাদের অফিসের যারা আছে তারা সবাই সেটাকে ফলো করে। আর তার মধ্যে থেকে এটা তো গেলই যে শরীরের সাথে মনের যে সম্পর্ক। তারপর বই পড়া, আপনি যত পড়বেন আপনার তত মনের জানলা খুলে যাবে। তো এখন আমাদের এই মুঠোফোন যেটা আছে ওটাও দরকার। এখন আপনি কোনটাকে ভালো দিক হিসেবে ইউজ করবেন, খারাপ দিক, প্রত্যেকটা ভালো মন্দ দিক আছে। আমি গুগল সার্চ করে ভালো দিকটা জানতে পারি বা খারাপ দিকটা জানতে পারি। তো সেটা ডিপেন্ড করছে আপনার পরিবেশ। আপনার যদি পরিবেশটা ভালো থাকে তখন দেখবেন যে ও কিন্তু আস্তে আস্তে কিন্তু তার ভালো মনটা ওই খারাপ মনটাকে এগোতে দেবে না। সমাজকে নিয়ে কিছু ভালো কাজ করতে হবে, সেই টানেই আমরা কিন্তু এই বিভিন্ন যে আমাদের নিজের স্টুডিও যেখানে আছে ইন্টিমেট, যেখানে আপনি এখানে বসে আছেন, ইন্টিমেট স্পেসে তা কাজ করি, বিভিন্ন ধরনের স্টার্ট আপ বিজনেস নিয়ে আমরা কাজ করেছি, বিভিন্ন ইয়াং জেনারেশনদের নিয়ে এসেছি, তাতে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিজতে নিয়ে এসেছি। তাদের ইন্টারাকশানটা হচ্ছে যে 500 জন অডিটোরিয়ামে করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইন্টারাকশান মানে হচ্ছে এই যে আপনি আপনার ইন্টারাকশান করছি, সামনাসামনি করছি, বা এনারা যারা আছেন, যে আমি যদি ক্লোজ সার্কেল 30-40 জনের মধ্যে আমি নির্ভয়ে সে আলোচনাটা করছি, বড় তোমার প্রবলেম কী, মানে আমরা যখনই কোনো মিটিং করি, আমি বিশেষ ক্ষেত্রে, তো যারা লেবার তাদেরকে শ্রমিক বন্ধু বলি। তো শ্রমিক বন্ধুদের যখন মিটিং করতাম, তো সেই জায়গাগুলোতে 100-200 জন লোক কাজ করছে, তো আমি ওই সাইটেই আমি সবাইকে নিয়ে বসতাম, মিটিং করতাম, প্রত্যেকটা শ্রমিক বন্ধুর নাম জানতাম, তার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার থাকে, এই যে হিউম্যান টাচ, স্পর্শ যদি না থাকে, এবং নামে ডাকতাম, সে আমার নামে ডাকতো। ইউনিভার্সিটি করতে গিয়ে তখন শ্রমিক বন্ধুরা বললো আমাদের ছেলে মেয়েদের কী হবে, তো আমি তার মালিক কর্তৃপক্ষ বললাম তার 10% কিন্তু কোটা রেখে দিল বিনা পয়সা পড়ানোর জন্যে। আপনার এমন কোনো অভিজ্ঞতা যেটা আজও মনে পড়ে, ভালো লাগা তৈরি করে, বা নিজের মধ্যে সেই একটা প্লিজ ব্যাপারটা তৈরি করে যে কাজটা করে আপনি নিজে খুব খুশি হয়েছেন? তা আমি একটা ঘটনার কথা বলি। আসাম নলবাড়ি যে জায়গাটা আছে, নলবাড়ি, তো ওখানে আমার স্বপ্ন ছিল গ্রিনফিল্ড প্রজেক্টে মানে নতুনভাবে সেখানে আমরা একটা হসপিটাল কাম মেডিকেল কলেজ করব। তো সেই স্বপ্নটা পূরণ হলো কিভাবে, তো যখন আমাদের এমপ্লয়মেন্ট অফ আর্কিটেক্ট হলো, সেখানে যখন আমাদের কম্পিটিশান ডিজাইন অল ওভার ইন্ডিয়াতে মনে আছে 18 জন আর্কিটেক্ট ছিল, শর্টলিস্টেড ছিল, সেই 18 জন আর্কিটেক্টের মধ্যে আমাদের হেভেন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড স্থান পেল, যেহেতু আমাদের অভিজ্ঞতা ছিল বলে। এবার 18 জনের মধ্যে থেকে তাহলে কাজটা কে পাবে, এই প্রতিযোগিতাটা চলেছিল 6 মাস ধরে। এবং আমার তখন মনে হয়েছিল যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, যে আর ভাল লাগছে না, এতবার মানে প্রতিটা প্রেজেন্টেশন হচ্ছে মানে অল ডক্টরস, তারপর হচ্ছে যত কোনো হসপিটাল তাদের সমস্ত বিশেষজ্ঞরা আসছে, খুঁটিয়ে তারা দেখছে। এই যে দেখতে যাই মানে এত স্কুটিনি, এত দেখা, লাস্টে তখন মনে হচ্ছিল যে আর ভাল লাগছে না। হ্যাঁ, কিন্তু রাত্রে আমি সেলফ কাউন্সিলিং করে ঠিক করতাম, এত দূর এসেছি, মানে তীরে এসে কি তরি ডুববে, স্বপ্ন তো তোমার। আমার মনে আছে আমার ফ্যামিলি নিয়ে আমি বাইরে গেছিলাম, তো আর এদের তো গুয়াহাটিতে আসামে তো ওই লক্ষ্মী পুজো বাতাস পুজো কোনো অতটা না, জাস্ট 2 দিন ছুটি থাকে, তারপর তো খুলে গেল অফিস। তো আমরা ওইভাবেই গেছিলাম বাইরে পুজোর সময়, হঠাৎ করে মেল দেখি প্রেজেন্টেশন হচ্ছে লক্ষ্মী পুজোর দিন। ঠিক আছে, কিছু করার নেই, ফ্যামিলিকে বললাম, ফ্যামিলি সাপোর্ট করলাম আমাকে যে এত দূরে নিয়ে এসে, যে আমি বলেছি তখন মনে হচ্ছে না যাবো না, আমার মেয়েকে নিয়ে আমি এসছি, ও চলে যাক, আমি আর যাবো না, এনাফ ইজ এনাফ। হ্যাঁ, তো সত্যিই তো আমি বেড়াতে এসেছি, এটা তো তখন ছোটো। তো ও বললো বাবা চলো, তুমি চলো, আমার কোনো অসুবিধা নেই, আমরা আবার আসবো। হ্যাঁ, ও কাজ তোমার পাবি। তো এই যে আমার মেয়ের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে পেলাম, অফিসের কাছ থেকে, অফিসে বসে আছে, তা আমরা এই যে গেছি খুব রাগ নিয়ে গেছি, মানে যে গিয়ে ঝাড়বো, ওখানে গিয়ে যারা এসছে ঝাড়তে তো পারলামই না। আমাদের প্রেজেন্টেশনটা এত ভালো হলো
যে আমরা প্রথম 4 জনের মধ্যে এসে গেলাম। কিন্তু এই 4 জনের মধ্যে যখন আবার টেকনো কমার্শিয়াল বিড যখন ওপেন হলো, তাতে হচ্ছে টেকনিক্যালি আমরা হায়েস্ট পেলাম এবং টোটাল ফিনান্সিয়ালটা করে আমরা হয়ে গেলাম H1, মানে হায়েস্ট নাম্বার। আমরা 98% পেয়েছিলাম, মানে 100-র মধ্যে 98 হাইট স্কোর, আর ফিনান্সিয়ালে দুটো মিলে আমাদের H1 করে। সেটা যখন পেলাম তো সেটা আমাদের খুব আনন্দ হলো। কিন্তু এই গল্পটা কেন বলছি, যে এই যে 6 মাস ধরে যে লেগে থাকা এবং লাস্টে যখন হচ্ছে কমিটি মেম্বারদের কনভিন্স করা যে আপনি যে রেটটা দিয়েছেন সেই রেটে করতে পারবেন কি না, বা করলে কীভাবে করবেন না করবেন, আমরা তো ফিনান্সে পাঠাবো। আমি বললাম স্যার এখন আমি কাজটা পেয়ে গেছি, আমাদের অফিসার ওয়েট করছে জাস্ট ডিক্লেয়ার করার জন্যে, স্যার মিষ্টি নিয়ে বসে আছে। আমাকে এই 1 ঘন্টা ওদের সাথে একটা কনভারসেশন করেছিলাম, এগেনস্ট হচ্ছে অল দ্য মানে জয়েন্ট সেক্রেটারি অফ ফিনান্স, 10 জন ছিল হায়ার অফিসার্স, ওদের সাথে একজন আমি দীপঙ্কর দাস, 1 ঘন্টা স্পিচ নিয়ে, যেটা হচ্ছে আমরা প্রায় বলি যে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে যে স্পিচ দিয়েছিল। তারপরে আমি একটা কথা বলেছিলাম যে আমার এত অভিজ্ঞতা হসপিটালের, আপনি ক্রস চেক করুন। তার এই যে রেট নিয়ে বলছে আপনাকে ইমিডিয়েট আপনি দেখুন, আমার দরকার পড়লে ক্রস চেক করুন। আপনি 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, যার উপর আপনি বলছেন যে, মানে আমি নাম বলছি না, কোনো পার্টিরও নাম করছি না, সে আমার থেকেও ইয়াং, তার প্রতি যদি আপনি 140 কোটি প্রধানমন্ত্রী ভরসা করতে পারেন, যার ক্রেডেনশিয়াল নেই প্রধানমন্ত্রী, আমার ক্রেডেনশিয়াল আছে, তা আপনি আমাকে কাজটা কেন দেবেন না? এটা বোল্ড আউট। বললো যে আপনি এক্ষুনি ফোন করে জানিয়ে দিন আপনি কাজটা, আমার ফাইলটা আমরা সেভাবে পাঠাচ্ছি যে কাজটা হেভেন কনসার্ন প্রাইভেট লিমিটেডকে দেওয়া হোক। এই যে লেগে থাকা, পেনিট্রেট করা, অ্যাগ্রেসিভনেস, এটা আমি বলতে তো পারতাম না, ঠিক আছে আপনি যারা ভালো মনে করবেন আমি চলে যাচ্ছি, আপনি জানিয়ে দেবেন কী হলো, তা দুলানে বেরিয়ে যেতাম। তো 1 ঘন্টা থাকলাম কেন? এই 1 ঘন্টা থাকাটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শিখিয়েছে যে তুমি চলে গেলে কিন্তু কী নোট শিট পাঠাবে ইউ ডোন্ট নো, সুতরাং পেরেকটা এখানেই মারতে হবে। এই 6 মাসের জার্নিতে তোমাকে পেরেকটা মারতে হবে, পেরেকটা মারলাম, আমি ভয়েস কলে দিলাম, অফিসকে জানালাম, তারা প্রচণ্ড খুশি, মিষ্টি খেলে, প্রত্যেকে শুনলো। এই যে আমার লাস্টে যে আমরা হাক করলাম, প্রত্যেকে জড়িয়ে ধরলাম। প্রথমে আমাকে ডাকছিল হেভেন থেকে মিস্টার দাস, তারপর দীপঙ্কর, তারপর দীপঙ্কর জি। এই যে ফরমেশনগুলো বুঝতে পারলাম যে আস্তে আস্তে বরফ গলছে। বাঙালি যে বরফ গড়াতে পারে, এবং একসময় তো যে স্বাধীনতা আন্দোলন তো প্রথমে বাঙালি পাঞ্জাব এখান থেকেই তো শুরু হয়েছিল, তো এখন হচ্ছে জেদ থাকতে হবে, অ্যাগ্রেসিভ থাকতে হবে এবং জয় করা মানসিকতা। তুমি অনেকবার, আমরা কাউকে বলি না যে তোমাকে হারতে হবেই তোমাকে, কেউ বলি সবসময় জিততে হবে, ফার্স্ট টপ তোমাকে জিততে হবে। আরে তুমি হারলে তবে তুমি জিতবে। ইট, বালি, সিমেন্ট নিয়ে কাজ, তা বলে তার নেপথ্যের মানুষটাও হবেন রুক্ষ, শুষ্ক, রসকসহীন, তার তো কোনো মানে নেই। কিন্তু আরেকটা জিনিস কি আপনারা দেখছেন, যাদের কাজ ইট, পাথর, বালি নিয়ে, কিন্তু সেই মানুষটির সাথে যখন আমি বসে কথা বলছি, বারবার তার কথার মধ্যে উঠে আসছে সমাজ চেতনা বা মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো। আর এটা কিন্তু কোথাও গিয়ে জানি হয়তো অনেক দর্শক আমাকে বলবেন, বা এখানে আমাকে হয়তো অনেকে বলতে পারেন যে না এরকম শুধু নয়, কিন্তু তবু বলবো যে তার জন্য না একটা সাংস্কৃতিক মন দরকার হয়। আমার সাথে একমত নাও হতে পারেন আপনারা, কিন্তু দরকার হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি এই জায়গাটা একটু জানার চেষ্টা করব যে এমন কি কোনো সত্যি রয়েছে যেখান থেকে এই মানসিকতাটা আমি রিলেট করতে পারছি, যেটা আমার মনে হচ্ছে। ঠিক যেমন আমি আর্কিটেকচার মাই প্রফেশন, লাস্ট 31 ইয়ার্স, কিন্তু তার সাথে সাথে আমার যে প্যাশনেট হচ্ছে যে আমি লেখালেখি করি। তারপরে এই যে স্টুডিওতে আপনি যেটাতে করছেন, যেটা আমাদেরই একসাথে কাজ করছে, এবং ভোরের পাখি স্বপ্নাদে উনি দূরদর্শন আকাশবাণীর সাথে যুক্ত। ভালো মানুষকে সঙ্গে নিয়ে আসতে হবে। ভালো মানুষ সঙ্গে নিয়ে আসা মানে কি, যে ধরুন যে আমি যেমন আমার প্যাশন থেকে আর্কিটেকচারটা প্যাশন ডেফিনেটলি, তার সাথে লেখালেখি প্রোগ্রাম করা, এই যে একটা ইন্টিমেট স্পেস করা হয়, যে ডিফারেন্ট আলোচনা করি আমরা, স্টার্ট আপ নিয়ে করি। সমাজের মধ্যে এগোতে গেলে, যে সুস্থ সমাজ করতে গেলে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে। তার জন্যে পজিটিভিটি, এই সব আপনাদের কবিতা শেখা। কবিতা কি জানেন তো, কবিতা মানুষের কনফিডেন্স বাড়ায়, কথার উচ্চারণ স্পষ্ট করে। ঠিক আছে, আপনি যদি কথাবার্তা ভালো বলেন, যে স্পষ্ট উচ্চারণ করতে পারেন, তারপর কবিতা আপনার কনফিডেন্স বাড়াবে। তার জন্য এখানে অনেক বয়স্ক মানুষ তারা আসেন, তারা শেখেন, স্বপ্নাদের শেখান, অনেক বাচ্চারাও এখানে আসেন। তো এই যে ভোরের পাখি সংস্থা, ইভেন্ট কনসালটেন্ট, এই মিলেমিশে একাকার হয়ে গেছে, যে আমাদের যে পরপর যে প্রোগ্রামগুলো, যেগুলো নামিয়েছি জ্ঞানমঞ্চ, তো ICCR, তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে জিজিপির সভা করা, সেখানে হচ্ছে কি তাদের হোয়াট ইজ দ্য ভ্যালু এডিশন, প্রোগ্রামগুলোতে ভ্যালুয়েশন হচ্ছে যারা অন্ধ, যারা দেখতে পায় না, মানে অন্তর্বটা ভুল, অন্তর্দৃষ্টি আছে আমাদের থেকে, যারা ভালো বোঝে, তাকায়, শোনে,
তো ওরা তো যে প্রোগ্রামটা দেখতে গেছে, কবিতার প্রোগ্রাম স্বপ্ন লেখক, সেখানে তো ওরা শুনেছে, কানে শোনার মধ্যে দিয়ে তারা বুঝতে পেরে গেলেছে, তার প্রত্যেকটা পদক্ষেপ তারা অনুসরণ করেছে, রবীন্দ্রনাথকে তারা বুঝেছে তাই লেখার মধ্যে দিয়ে। কৌশিক রায়চৌধুরী যখন এটা বেহুলা একটি কথা হলো, তার মধ্যে দিয়ে অনুধাবন করেছে, এবং তারা স্টেজে উঠে যখন তারা কথাগুলো বলেছে, আপনি কল্পনা করতে পারবেন না তার ছেলেটির গলার ভয়েস মডুলেশন, স্বরপ্রক্ষেপণ, তার সঙ্গে যে কথাগুলো বলে গেছে না, যে পরিমিত কথা, কিন্তু অদ্ভুত সুন্দর। নিজের জন্য ব্যক্তিগত অবসরে কি করেন? ব্যক্তিগত অবসরে যেটা বললাম, এই প্রোগ্রামগুলো করি, বই লিখি, নিজের লেখাগুলো হচ্ছে জীবন থেকে নেওয়া লেখা। তো আমার টোটাল বইমেলাতে 12টা বই বেরিয়েছে। না, এটা সামনে বেরোবে, লেখা চলছে, মানে চলছে। আলোর পাখি, এই আলোর পাখি মধ্যে কিন্তু তিনি নিজের যে অভিজ্ঞতা এবং নিজের যে চিন্তাভাবনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এই গল্পগুলো লিখেছেন। এবং এই গল্পের একটা অদ্ভুত জিনিস আমি দেখছিলাম, যে সূচিপত্রে কোনো নাম নেই, সূচিপত্রে কিন্তু শুধু গল্প 1, গল্প 2, গল্প 3, অর্থাৎ তিনি নামে কিন্তু বুঝিয়ে দিতে চাননি যে গল্পের ভেতরে আপনি ঠিক কী পেতে চলেছেন, রহস্য, রোমাঞ্চ নাকি ভালোবাসার প্রেম কাহিনী, তিনি কিন্তু কিছুই বলেননি। তার জন্য পড়তে হবে, যেমনটা তিনি বললেন, শিখতে গেলে পড়তে হবে, জানতে হবে। আরেকটি বই যেটা কম খরচে গঠিত ঘরবাড়ি। কম খরচে গঠিত ঘরবাড়ি মানে হচ্ছে যে বাংলায় লিখেছি যে কত কম পয়সায় বাড়ি তৈরি করা যায়। আচ্ছা, কম খরচে গঠিত ঘরবাড়ি। আচ্ছা, কম খরচে গঠিত বাংলায় লিখেছি ঘরবাড়ি। তার মানে এটাও কিন্তু একটা বিষয় যে কম খরচে যদি আপনি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে চাইছেন, তাহলে এই বইটা কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখছি, যে তার চিন্তাভাবনা, মানুষকে সাহায্য করার একটা চিন্তাভাবনা তার সর্বদা রয়েছে। আজকের পাওয়ার ইন বেঙ্গলের শেষের দিকটা কিন্তু একটু অন্যরকম করতে চলেছি, কারণ যে উদ্যোগপতি দিশা দেখান, কর্মসংস্থান করেন, তিনি কিন্তু আবার কবিতাও লেখেন। চলুন শুনে নিই তার কাছে একটি কবিতা, তারই রচিত স্বরচিত কবিতা। কাকিমার একটি বিড়াল আছে, কাকিমার চোখে কম দেখে, কাকু আছে হসপিটালে, কাকিমা শুধু দিন গোনে, কাকিমার একটি বিড়াল আছে। বিড়ালের মস্ত বড় মন আছে, কাকিমা সুখ দুঃখের কথা বলে, মন দিয়ে বিড়াল কথা শোনে, কাকিমা তার আদর করে, কাকিমার একটি বিড়াল আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আমাদের কিন্তু পাওয়ার ইন বেঙ্গলের এই যে এপিসোডটা ছিল, এটা থেকে অনেক 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 কিছু শেখার ছিল। শুধুমাত্র কর্মজীবনের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আমরা অনেকটা অ্যাচিভ করলাম। এবং তিনি যে কথাগুলো বলে দিলেন, দীপঙ্করবাবু যে কথাগুলো বলে দিলেন, তার উপর দিয়ে আর কোনো কথা হয় না, তাই কথা বাড়াবো না। প্রয়োজনে এই এপিসোডটা আরও একবার দেখে নিন, তাহলে আরও বেশি ভালো বুঝে যাবেন। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন পাওয়ার ইন বেঙ্গল, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।